গুড ইভিনিং ক্লাস 10। তো আমি যেরকম বলেছিলাম আমি কারেন্ট ইলেকট্রিসিটি যেটা ছিল চ্যাপ্টারটা বাকি সেটা আমি প্রথম থেকেই করাবো। তো আমি এটাকে 3টে ভিডিও করেছি, যতটা পারা যায় ভিডিওগুলো ছোট করা, আর কিছু না, এই কারণে ভিডিওগুলো তো তো যাই হোক, তো আসা যাক পরের স্লাইডে কী আছে। এটা হচ্ছে আমাদের সিলেবাস। আমাদের সিলেবাসে আছে কারেন্ট চার্জ in motion, concept of EMF, potential, different units of current, EMF, resistance, dependence, resistance, length, cross section, series parallel problems, demonstration with dry battery, resistance, heating effect, current Joule's law, practical application of heater, household circuit switch, magnetic effect and ampere swimming rules, action of magnet on current ইত্যাদি ইত্যাদি। তো দেখা যাক আমাদের ভিডিওগুলো কীরকমভাবে ভেঙেছি আমি। তো আমি এটাকে 3টে ভিডিওতে ভাগ করেছি। প্রথমটায় আছে ইন্ট্রোডাকশান, দ্বিতীয়টায় আছে কারেন্ট ইলেকট্রিসিটি, ইউজেস অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, মানে সেকেন্ড ভাগে তোমাদের ওই জুলস হিট ল, ওমস ল, তারপরে আমাদের হাউস হোল্ডে যে ব্যবহৃত যে কারেন্ট, সেখান থেকে আমরা কীরকম ভোল্ট, বিটিও, এই রিলেশনগুলো, তারপর রেজিস্ট্যান্সের প্যারালাল, সিরিজ, এই কানেকশানগুলো করলে ইকুইভ্যালেন্ট কি রেজিস্ট্যান্স হবে এইগুলো, এবং লাস্টে আছে ম্যাগনেটিক এফেক্টস অফ ইলেকট্রিসিটি, মানে চুম্বকের ওপর তড়িতের প্রভাব, ডায়নামো ফায়নামো এগুলো আছে। তো আমাদের এই ইন্ট্রোডাকশানে আমরা কী নিয়ে আলোচনা করব? তড়িৎ কী, তড়িৎ কত প্রকারের, প্রবাহী তড়িৎ কী, তড়িৎ কী করে তৈরি করা হয়, তড়িৎ না আবিষ্কার হলে কী হতো। তো এইটা তো আমাকে আর আশা করি বলতে হবে না, কারণ আমাদের দৈনন্দিন জীবনে তড়িৎ এতটাই ওতপ্রোতভাবে জড়িত। যদি কোনো কারণে ফল্ট হয়ে যায়, যদি একদিন তড়িৎ না থাকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কতটা পরিমাণ তড়িতের ওপর নির্ভরশীল। আজকে যদি তড়িৎ আবিষ্কার না হতো, জানি না, আমরা বোধহয় অনেকটাই পিছিয়ে থাকতাম। তড়িৎ আবিষ্কার মানুষকে অনেকটাই এগিয়ে দিয়েছে উন্নতির পক্ষে। তারপরে তড়িতের ব্যবহার কি, এটাও আর বলার কারণ নেই, কারণ তোমরা জানো নিশ্চয়ই আমাদের দৈনন্দিন জীবনে তড়িতের কী ব্যবহার। তড়িৎ কী করে পরিমাপ করব, এটা অবশ্যই বলতে হবে, কারণ এটা তোমরা জানো না, এখনও করা হয়েছে কিনা জানি না, বা তোমরা পরীক্ষাগারে এটা করোনি এখনও। তড়িতের একক কী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো আমরা মোটামুটি জানি। তার আগে আমি একটা জিনিস বলে দিই, এটা বলার আগে তোমরা নিশ্চয়ই আধান, আয়ন এগুলো সম্বন্ধে জানা আছে। সাধারণভাবে আয়ন কী করে তৈরি হয়, যদি কোনো একটা নিউট্রাল পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে পজিটিভ আয়নে পরিণত হয়ে যাবে। যদি কোনো একটা নিউট্রাল অ্যাটম বা পরমাণু যদি এক্সট্রা ইলেকট্রন নেয় তখন সে নেগেটিভ আধানে পরিণত হয়ে যাবে। নিউট্রাল মানে সাধারণ অবস্থায় নিউট্রাল মানে সমান সংখ্যক প্রোটন আর সমান সংখ্যক ইলেকট্রন থাকার ফলে তার মধ্যে মোট চার্জের পরিমাণ শূন্য হয়। এবার সে যদি একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে মোট চার্জটা নেগেটিভ হয়ে যাবে। এক ইউনিট ইলেকট্রনের যা চার্জ, আমরা জানি ইলেকট্রনের চার্জ কত, এসআই পদ্ধতিতে 1.602 × 10⁻⁻19 কুলম, তাহলে তত পরিমাণ চার্জ হয়ে যাবে। দুটো নিলে 2 × এইটা হবে, 2 × 1.602 × 10⁻⁻19 কুলম হয়ে যাবে। তখন আমরা লিখবো মাথায় 2 মাইনাস। ঠিক একই রকমভাবে যদি একটা ইলেকট্রন সে ছেড়ে দেয়, তার মধ্যে বেশি কী হয়ে যাবে, একটা প্রোটন বেশি হয়ে যাবে, তখন সে পজিটিভ আয়তন হয়ে যাবে, তাহলে Na+, তার মানে সে একটা ইলেকট্রন কম আছে নর্মাল Na যে অ্যাটম তার তুলনায়। ঠিক এরকমভাবে আমাদের পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলো তৈরি হয়। এবং ফ্রিভাবে থাকতে পারে ইলেকট্রন। ফ্রিভাবে প্রোটন সাধারণভাবে থাকে না, কারণ নিউক্লিয়াস থেকে প্রোটন বার করা খুবই চাপের ব্যাপার। প্রোটন বা নিউট্রন, তোমরা যখন মডার্ন ফিজিক্সটা পড়েছিলে তখন দেখেছিলে যে আমাদের কিছু পরিমাণ শক্তি দিতে হবে, তবেই হচ্ছে সেখান থেকে আমাদের দুটো পরমাণু কোলাইড করে বা ভেঙে গিয়ে নিউট্রন বা প্রোটন তৈরি হতে পারে। যাই হোক, সেটা আলাদা আলোচনা। তো আমাদের এই আধানগুলো বা ইলেকট্রনগুলোই আমাদের মেনলি হচ্ছে যে তড়িৎ আধানের উৎস, এবং এদের কারণেই হচ্ছে তড়িৎ তৈরি হয়। তড়িৎ সাধারণভাবে দুই, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ। স্থির তড়িৎ মানে যে তড়িৎ
এক জায়গায় স্থির থাকে, মানে একটা জায়গায় হচ্ছে অনেকটা পরিমাণ কিছুটা পরিমাণ আধানের পরিমাণ থাকে, তা সেটা নেগেটিভ আধানও হতে পারে বা পজিটিভ আধানও হতে পারে। এবার আহিত কণা, এই কণাগুলো স্থির তড়িৎ তৈরি করে, মানে আহিত কণা মানে যেমন পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন বা ইলেকট্রন, এদের উপস্থিতির কারণে স্থির তড়িতের উৎপত্তি হয়। আর এইরা যখন হচ্ছে কোনো একটা জায়গায় স্থির না থেকে চলাচল করবে, সঞ্চালিত হবে, তখন কি তৈরি হবে? তখন হবে প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ। এর নামটা দেখেই বুঝতে পারছো যে এর মধ্যে চল কথাটা আছে। এবার আসা যাক যে তড়িৎ প্রবাহ হলে যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা বুঝবো কী করে। সাধারণভাবে ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার উল্টো দিকে হচ্ছে কারেন্টের অভিমুখ হয়, ঠিক আছে। আর ধনাত্মক আয়নগুলো সর্বদা ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার উল্টো দিকে প্রবাহিত হয়। তার মানে ধনাত্মক আয়নগুলো কোন দিকে প্রবাহিত হবে? যেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার মানে ধনাত্মক আয়নগুলো যেদিকে সঞ্চালিত হচ্ছে সেদিকেই কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং তার উল্টো দিকে সর্বদা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। আশা করি ক্লিয়ার। আর তড়িৎ পরিবাহী, তড়িৎ সুপরিবাহী কুপরিবাহী সম্বন্ধে তো আশা করি জ্ঞান আছেই। যার মধ্য দিয়ে তড়িৎ সহজেই চলাচল করতে পারে তাকে বলা হয় তড়িৎ পরিবাহী, মানে যার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, ইলেকট্রনগুলো বেসিক্যালি তড়িৎ পরিবহন করে, তো তাকে বলা হবে তড়িৎ পরিবাহী। আর যার মধ্য দিয়ে ফ্রি ইলেকট্রনের পরিমাণ খুবই কম, তাকে বলা হবে তড়িৎ কুপরিবাহী। তো একেবারে আইডিয়াল তড়িৎ কুপরিবাহী বা আইডিয়াল সুপার তড়িৎ প্রবাহী পরিবাহী বোধহয় হয় না। প্রত্যেকের মধ্যে কিছুটা পরিমাণ হচ্ছে রোধ থাকে, যেটা আমরা রোধ বা বাধা থাকে, সেটা আমরা ওহমস লতে গিয়ে পড়ব। ওকে, তো এখানে আমি পরিবাহের কিছু উদাহরণ দিয়েছি, তামা, পারদ। আর কুপরিবাহের উদাহরণ দিয়েছি রবার, প্লাস্টিক, কারণ এদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। সেই জন্যই তো আমাদের যে তারগুলো, তারের বাইরের কোটটায় রবার প্লাস্টিকের হয়, যাতে আমাদের শক না লাগে। শক লাগা মানে আমাদের শরীরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে যায় তখন আমরা কারেন্ট খাবো। ওকে, তো ইলেকট্রন ফ্লো, এখানে একটা দেখো অ্যানিমেশন দিয়েছি। এখানে এই নীল ডটগুলো মানে হচ্ছে ইলেকট্রনগুলো ফ্লো করছে। এই ইলেকট্রন মানে কি? ইলেকট্রন মানে তো নেগেটিভ আধান, আর এদিকে ধরো পজিটিভ একটা তড়িৎদ্বার আছে, পজিটিভ ভোল্টেজ আছে, এখানে নেগেটিভ ভোল্টেজ, তাহলে এই পজিটিভের প্রতি আকৃষ্ট হবে, তাহলে এইদিকে কী হবে? ইলেকট্রনগুলো ফ্লো করবে। আমি যেদিকে বললাম, এবার আগে বললাম যে ইলেকট্রন যেদিকে ফ্লো করবে তার উল্টো দিকে কারেন্ট হয়, তাহলে কারেন্ট হবে এই দিকে। আর একটা জিনিস এখানে দেখানো হয়নি, সেটা হচ্ছে যদি পজিটিভ আয়ন্স উপস্থিত থাকতো তাহলে তারা কোন দিকে যেত? তারা এই অ্যারোটা বরাবর দিত, মানে যেদিকে কারেন্ট ফ্লো করছে সেই বরাবরই যেত। ওকে, আচ্ছা, এবারে তড়িৎ তো নিয়ে আলোচনা করা হচ্ছে। যখন এটা একটা তড়িৎ বলছি, তার মানে আমরা এটা একটা ফিজিক্যাল রাশি, কারণ আমাদের বিজ্ঞানের বেশিরভাগ জিনিসই হচ্ছে ফিজিক্যাল রাশি, যাকে পরিমাপ করতে পারে। তো তড়িৎ নিয়ে যখন আলোচনা করছি, তারা একটা জিনিস যেটা ফিজিক্যাল রাশি হবে এবং তাকে আমরা পরিমাপ করতে পারবো। তো তড়িৎকে কী দিয়ে পরিমাপ করা হয় বা কতটা বেশি কতটা কম, এটা কোনটা দিয়ে বোঝানো যায়? তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে, যেটাকে সাধারণভাবে আই দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো এর একক হলো সিজিএস, একক হচ্ছে ইএসইউ ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর এসআই এর একক হলো অ্যাম্পিয়ার, বৈজ্ঞানিক অ্যাম্পিয়ারের নাম অনুসারে অ্যাম্পিয়ার। তো তড়িৎ প্রবাহ মাত্রা মানে প্রতি সেকেন্ডে কতটা তড়িৎ আধান একটি পরিবাহের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা। এবার এটাকে যদি ম্যাথমেটিক্যালি আমি বলি, তার মানে ধরো টি সময় হচ্ছে কিউ আধান সঞ্চালিত হয়েছে, তাহলে ঐকিক নিয়মে একক সময় কত আধান সঞ্চালিত হবে? কিউ বাই টি, এবং এই সংজ্ঞা অনুসারে এটাই হচ্ছে আই, কারেন্ট। এবার আমরা জানি কিউ বা আধানের এসআই একক কি? কুলম। আবার কিউ এর হচ্ছে সিজিএস একক কি? ইএসইউ, ওরও ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো আমরা যদি আধানের একক দিয়ে আইকে প্রকাশ করি, তাহলে আই এর এককটা কী হবে? আধানের একক ডিভাইডেড বাই সময়ের একক। তাহলে এসআইতে আই এর একক কী হবে? কুলম ডিভাইডেড বাই সেকেন্ড, মানে কুলম পার সেকেন্ড। আর সিজিএস হবে ইএসইউ পার সেকেন্ড। ওকে, আর এটা হচ্ছে আমাদের ফর্মুলায় আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কারেন্টের এককটা তাহলে এসআইতে কী হচ্ছে? কুলম বাই সেকেন্ড, কুলম পার সেকেন্ড, বা কুলম কুলম মানে হচ্ছে সি এস টু দি পাওয়ার -1। কুলমকে সাধারণভাবে সি লেখা হয় না, কুলম্বি লেখে, COULOMB, কুলম দিয়ে লেখা হয়। ওকে, নেক্সট স্লাইডে যাই। এবারে আমি জানি না তোমাদের মনে আছে কি না, তোমরা আগের ক্লাসে মানে 8 বা 9-এ
সেই প্রেসার বার করার সময় করেছিলে যে একটা জলের ভেতরের বিন্দুতে বা তরলের কোনো একটা বিন্দুতে চাপ কত সেটা পরিমাপ করার জন্য এরকম একটা সিলিন্ডার ধরে নিয়েছিলে, সেখানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একক ছিল, তাই তো? সেটা দিয়ে আমরা সেই P=H0 বার করেছিলাম। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এবার ধরো এখানে একটা কন্ডাক্টর আছে, ঠিক আছে? তো সেখানে হচ্ছে কারেন্ট ফ্লো করছে এদিকে। কারেন্ট ফ্লো মানে কি? আমরা বললাম চার্জ ফ্লো করছে। চার্জ মানে ওই ধরো ইলেকট্রন, প্রোটন, নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন, এইগুলো এদিক থেকে এদিকে ফ্লো করছে। এবার আমি এটাকে কারেন্টের মানটা নির্ণয় করব কি দিয়ে? যে আধানগুলো যাচ্ছে তার গতিবেগ দিয়ে, ঠিক আছে? তাহলে আমি এই কন্ডাক্টর বা পরিবাহীর ভেতরে এরকম একটা সিলিন্ডার কল্পনা করলাম, ঠিক আছে? তো সেই সিলিন্ডারে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধরে নিলাম আলফা, ওকে? এবং তো আমাদের কারেন্টের বা তড়িৎ প্রবাহমাত্রার সংজ্ঞা কী ছিল? প্রতি একক সময় কতটুকু হচ্ছে সে চার্জ ক্যারি করছে, চার্জ ফ্লো করছে। এবারে এর ধরো গতিবেগ, এই আধানগুলোর গতিবেগ, ধরো আমি এখানে ইলেকট্রন নিয়েই কনসিডার করছি, আর ধরে নাও এখানে আর কোনো চার্জ আর আধান উপস্থিত নেই, তাহলে ইলেকট্রনের ধরো গড় গতিবেগ হচ্ছে ভি। তাহলে সে 1 সেকেন্ডে, এইখান থেকে আমরা ক্যালকুলেট করা শুরু করেছি, সে 1 সেকেন্ডে কতটা পথ যাবে? ভি পথ। কারণ ভি গতিবেগ মানে কি? প্রতি একক সময় যে যতটুকু পথ অতিক্রম করছে, তার মানে সে এতটুকু পথ অতিক্রম করবে। তাহলে এই যে এটা প্রস্থচ্ছেদ কল্পনা করেছি, এবং এর বরাবর হচ্ছে ভি লেন্থের একটা হচ্ছে কী নেবো? সিলিন্ডার নেবো, ঠিক আছে? ওকে, তাহলে এই যে চোঙটার আয়তন কত হবে? আলফা ইন্টু ভি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আলফা ইন্টু ভি, এইটা হচ্ছে এর আয়তন, এই সিলিন্ডারটা, চোঙটার আয়তন। এবার ধরে নিচ্ছি যে প্রতি একক আয়তনে n পরিমাণ হচ্ছে ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে এই চোঙটার মধ্যে মোট কত ইলেকট্রন থাকবে? একক আয়তনে যদি n ইলেকট্রন থাকে ঐকিক নিয়মে, তাহলে এত আয়তনের মধ্যে কত ইলেকট্রন থাকবে? এর আয়তন ইন্টু n, সেটাই করেছি, n ইন্টু আলফা ভি, তাই তো? এবার ধরো একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে, আধান হচ্ছে -e, তাহলে এর মধ্যে যতগুলো ইলেকট্রন আছে তার মোট চার্জ কত হবে? যতগুলো ইলেকট্রন হলো তার সাথে -e দিয়ে গুণ করে দেবো। তাহলে এতটা পরিমাণ চার্জ প্রতি একক সময়ে সেখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে। তার মানে এটাই কি? এটাই হচ্ছে আই। সেই জন্য আই হচ্ছে -n আলফা ভিই। এটা সিলেবাসে নেই, এটা তোমরা যদি চাও এটাকে স্কিপ করতেই পারো, আমি জাস্ট এমনি মানে জ্ঞান বাড়ানোর জন্য বললাম। তো এবার আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন দিয়েছি, যদি এখানে তো ইলেকট্রন আছেই, এবার যদি এখানে প্রোটন মানে পজিটিভ আয়ন থাকতো, তারা কোন দিকে ফ্লো করতো? এর উল্টো দিকে ফ্লো করতো, এবং তার একটা কন্ট্রিবিউশন থাকতো কারেন্টে, তাই তো? তখন টোটাল চার্জের পরিমাণটা কি হয়ে যেত? বেড়ে যেত। তখন ওই পজিটিভ আধানের জন্য আয়ের মানটা কিন্তু বেড়ে যেত। তো এখানে আমি একটা দিয়েছি যে এখানে যদি পজিটিভ আধানগুলো থাকতো তাহলে কারেন্টটা কত হতো। তো তোমরা একটু চেষ্টা করো, যদি না পারো আমি বলে দেবো। আর ওটা অতটাও ইম্পর্টেন্ট নেই, যদি মনে করো যে পরীক্ষার জন্য পড়বো শুধু আর বাকি জ্ঞান বাড়ানোর জন্য পড়বো, তাহলে এসব পড়ার দরকার নেই। মানে আমি জাস্ট এমনি বোঝাবার জন্য এটা বললাম। ওকে, এবারে তোমরা শুনে থাকবে যে এসি বা ডিসি। এসি কারেন্ট মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। তার আগে বলে দিই আমরা অল্টারনেটিং কারেন্ট এবং ডাইরেক্ট কারেন্ট কোথা থেকে পেতে পারি। আমাদের যে ব্যাটারিগুলো থেকে যে পাওয়ার সোর্স বা যে কারেন্টগুলো পাওয়া যায়, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি ডিসি দেয়, বেশিরভাগ না, সব ক্ষেত্রেই প্রায় ডিসি দেয়। আর আমাদের যে বাড়িতে হাউস হোল্ড যে কারেন্টগুলো, সেগুলো হচ্ছে কি এসি কারেন্ট। তো এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। কি ডিসি কারেন্ট, এই ছবিটা দেখো, ডিসি কারেন্ট মানে হচ্ছে তার একটা যে মানটা, কারেন্ট প্রবাহ মাত্রার যে মানটা সবসময় স্থির থাকবে, সময়ের সাথে সাথে তার মানটার কোনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে ডিসি কারেন্ট। আর অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে যার তড়িৎ প্রবাহ মাত্রা সময়ের সাথে সাথে কী হবে? চেঞ্জ হবে। কীরকমভাবে চেঞ্জ হচ্ছে? ধরো এই যখন t=0 যখন থেকে শুরু করলাম, সেখান থেকে ধরলাম এই সাইনোসোডিয়াল কার্ভ এসি কারেন্টটা শুরু হয়েছে, তাহলে সেখানে হচ্ছে 0। এবার ধরো 1 সেকেন্ড পরে সে হচ্ছে পিকে গেল, যেমন আমাদের বাড়ির ভোল্ট কত? 240 ভোল্ট। সে তখন তার একটা কারেন্ট হবে, তো সেই কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্টে গেল, ঠিক আছে? মানে এইখানে t=0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত সে বাড়লো, তারপরে 1 সেকেন্ড আবার কমলো, কমে আবার 0 হলো, তারপরে আবার হচ্ছে কারেন্টটা উল্টো দিকে ফ্লো করতে থাকলো, মানে আরও কমলো 0 থেকে, তারপরে আরও
এবারে হচ্ছে বাড়ছে, মানে জিরোর দিকে যাচ্ছে, আবার জিরো হলো, এরকম করে কন্টিনিউয়াসলি অসিলেট করতে থাকবে। তো এর একটা ফ্রিকোয়েন্সি হয়, মানে এখান থেকে এইখানে আসতে তার মানে পুরো একটা সাইকেল ক্রস করলে এদিকে দেখো পজিটিভ আর এদিকে নেগেটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ দিয়ে আবার সে তার ইনিশিয়াল জায়গায় পৌঁছে গেল। এটা হচ্ছে তার এইখান থেকে এইটা এলে একটা সাইকেল, একটা সেকেন্ডে সে যতবার এরকম সাইকেল তৈরি করবে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তো আমাদের হাউস হোল্ডগুলো বেসিক্যালি 50 হার্জ হয়, মানে এক সেকেন্ডে সে 50 খানা হচ্ছে এরকম সাইকেল কমপ্লিট করতে পারে, সেই জন্য তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। আচ্ছা, এবারে এটাকে আমরা তো কারেন্ট দিয়ে বললাম, আমরা এটাকে ভোল্টেজ বা বিভব দিয়েও বলতে পারি। বিভবটা এখানে ম্যাক্সিমাম পিকে যাবে কত, 230 ভোল্ট এপাশে। যদি আমাদের এখানে আমাদের যে বাড়ির হাউস হোল্ডগুলো সেগুলো ধরো 230 ভোল্ট 50 হার্জ, তার মানে এখান থেকে t=0 সেকেন্ডে এপাশ থেকে পজিটিভে +230 পিকে যেত, আবার এখানে যেত -230। তো এরকম করে সাইক্লিক অর্ডারে সেকেন্ডে হচ্ছে 50 বার এরকম ওরা এখান থেকে পজিটিভ পিকে যেত, পজিটিভ দিকে আবার নেমে এসে নেগেটিভ দিকে যেত, আবার জিরো হতো। এই টোটাল সাইকেলটা 50 বার হতো। তো এখানে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে, দেখো এই ডিসিটা দেখো এই কন্টিনিউয়াসলি এদিক থেকে এদিকেই আসছে, দেখো এদিক থেকে এদিকেই আসছে, কখনো উল্টো দিকে যাচ্ছে না। কিন্তু এসিটা দেখো সময়ের সাথে সাথে একবার এদিকে আসছে আবার এদিকে আসছে, এরকম কন্টিনিউয়াসলি হচ্ছে কি করছে, সাইড চেঞ্জ করতে থাকছে, সেই জন্য এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তো ডিসি কারেন্ট এবং এসি কারেন্টের আলাদা আলাদা জায়গায় অ্যাপ্লিকেশন আছে এবং তাদের ব্যবহারও আছে। তো আমি একটা এসি কারেন্ট ব্যবহার করার লক্ষ্য বলে দিই, মানে উদ্দেশ্য বলে দিই। আমরা এসি কারেন্ট বহু দূর থেকে বহু দূরে হচ্ছে সঞ্চালিত করতে পারি, ঠিক আছে। এই যে দেখবে যে রাস্তা মানে অনেক জায়গায় এরকম বড় কোনো ইলেকট্রিক্যাল পোস্ট থাকে, হাই টেনশন তার থাকে যার ভোল্টেজগুলো খুবই বেশি, তো সেইগুলোর মধ্য দিয়ে তোমার এসি কারেন্ট সঞ্চালন করা হয়। তো সেই রকম কন্ডিশন দিয়ে আমাদের ডিসিটা ট্রান্সমিট করা খুবই কঠিন ব্যাপার, সেই জন্য আমাদের এসি ইউজ করা হয়। এবং এসি আরও অনেক কিছু ব্যবহার আছে এবং ডিসির তুলনায়, এবং ডিসিরও কিছু কিছু জায়গায় হচ্ছে ভালো ব্যবহার, যে সমস্ত স্মল ইলেকট্রনিক জিনিস সেখানে হচ্ছে আমাদের এসি থেকে ডিসিতে কনভার্ট করে দিতে হয়, তবে আমরা ইউজ করতে পারি। তো আশা করি এসি এবং ডিসির ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তো এখানে আমি আরেকটা এটা একটা হচ্ছে সিআরও, এটা একটা অসিলোস্কোপের মধ্যে দেখানো হয়েছে যে কী করে হচ্ছে টাইমের সাথে সাথে এই অল্টারনেটিং কারেন্টটা চেঞ্জ করছে, ঠিক আছে। যে এইটা হচ্ছে ফিক্সড, দেখো এটা যাচ্ছে এপাশ থেকে এপাশে, মানে টাইমের সাথে সাথে কী হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা এবং ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবারে হচ্ছে আয়নগুলো কেন এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, এমনি এমনি তো যাবে না, তো যায় কেন, কি আকর্ষণের জন্য। যদি নেগেটিভ আয়ন হয় তাদেরকে কে আকর্ষণ করে, পজিটিভ তড়িৎদ্বার, আর যদি পজিটিভ আয়নস হয় তাকে কে আকর্ষণ করবে, নেগেটিভ তড়িৎদ্বার। সাধারণত ধনাত্মক আয়নগুলো বেশি বিভব থেকে কম বিভবের দিকে মুভ করে, মানে যায়। ধরো এখানে হচ্ছে দুটো পয়েন্ট আছে, এখানে একটা এ পয়েন্ট, এখানে একটা বি পয়েন্ট। তো এই এ পয়েন্টের পোটেনশিয়াল বা বিভব হচ্ছে V1, আর বি পয়েন্টের পোটেনশিয়াল বা বিভব হচ্ছে V2, ঠিক আছে। এবার ধরে নিয়েছি যে এ পয়েন্টের পোটেনশিয়ালটা বি পয়েন্টের তুলনায় বড়, V1 > V2, ঠিক আছে। তাহলে যেটা বড় হবে সাধারণভাবে সেটা পজিটিভ, আর যেটা ছোট হবে সেটা সাধারণভাবে নেগেটিভ। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, ধরো V1টা +5 আর V2টা হচ্ছে -2, তাই তো। তাহলে সবসময় যে দুটোই একটা পজিটিভ একটা নেগেটিভ হবে তাহলে তার মানে নেই, দুটোই পজিটিভ হতে পারে। যদি এটা পজিটিভ হয়, এটা ধরো 5 ভোল্ট, এটা যদি 4 ভোল্ট হয়, তখন একে আমরা পজিটিভ ধরবো আর 4 ভোল্টটাকে এটাকে নেগেটিভ ধরবো। তার মানে কম মানে তার মধ্যে পজিটিভিটিটা কম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের জেনারেল আইডিয়া অনুযায়ী কি মনে করব, এখানে ধরো পজিটিভ আয়ন্সগুলো আছে, একে বিকর্ষণ করবে আর একে আকর্ষণ করবে, তার মানে পজিটিভ আয়ন্সগুলো এপাশ থেকে এপাশে সঞ্চালিত করবে, আর ঠিক তার উল্টো দিকে ইলেকট্রন আর নেগেটিভ আয়নগুলো সঞ্চালিত হবে। তার মানে কারেন্টের ফ্লোটা কোন দিক থেকে হচ্ছে, বেশি বিভব থেকে কম বিভবের দিকে। তাহলে সবসময় কারেন্টটা ফ্লো করে সবসময় যেদিকে পজিটিভ আয়ন্সগুলো যায় সেই দিকে, এবং ইলেকট্রনের ফ্লোয়ের উল্টো দিকে। সেই জন্য এবার দেখতে পাচ্ছি V1 থেকে V2-র দিকে হচ্ছে পজিটিভ আয়ন্সগুলো যাচ্ছে, সেই জন্য কারেন্টের ফ্লোটা হবে এই দিক থেকে এইদিকে। তার মানে বেশি বিভব থেকে কম বিভবের দিকে সবসময় কারেন্ট ফ্লো হয়। তো পোটেনশিয়াল বা বিভব কি এটা আমরা আলোচনা করব পরে।
আচ্ছা, এবারে আসা যাক। তো তার আগে বলে দিই, পোটেনশিয়ালটাই বলে দিই। পোটেনশিয়ালটা বলে তারপরে হচ্ছে আমরা এই স্লাইডটা নিয়ে আলোচনা করবো, আয়নগুলি চলাচলের সময় যে গতিশক্তি সেটা কোথা থেকে আসে। তো তড়িৎচালক বল, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। তার আগে বলে দিই বিভব মানে কি। বিভব মানে হচ্ছে কোনো একটা বিন্দুতে বহু দূর থেকে, মানে অসীম থেকে একটা পজিটিভ আধানকে আনতে যে কৃতকার্য তোমায় করতে হবে সেটাই হচ্ছে কি তা সেই পয়েন্টের বিভব। ঠিক আছে, বহু দূর থেকে কোনো একটা পয়েন্টে একক আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হচ্ছে তার পয়েন্টের বিভব। এবার তুমি যদি বলো যে আমি তো এমনিই নিয়ে চলে আসবো, না, এমনি তো নিয়ে আসতে পারবে না, কারণ তুমি যে পয়েন্টটা আনছো তার চারপাশে তো হয়তো কাছাকাছি বা দূরে পজিটিভ আধান বা নেগেটিভ আধান আছে, তাদের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ তো কাজ করবেই। সেই জন্য তোমাকে কী করতে হবে, কিছুটা পরিমাণ শক্তি ব্যয় করতে হবে, করে সেখানে আনতে হবে। এবার যদি কেউ না থাকে তাহলে তো সেখানে পোটেনশিয়াল জিরো হয়ে হবে, কারণ কোনো শক্তি খরচ করতে হলো না। ওকে, তাহলে এবারে আমাদের বিভিন্ন পয়েন্টে পোটেনশিয়াল বিভিন্ন হতে পারে, তাদের বিভব আলাদা আলাদা হতে পারে। বিভিন্ন পয়েন্টে নিয়ে যেতে একক আধানকে বিভিন্ন ধরনের কার্য করতে হতে পারে, তার মানে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা বিভব হতে পারে। এবং দুটো পয়েন্টের বিভব আলাদা আলাদা হলে তাহলে তাদের মধ্যে কী থাকতে পারে, পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে পারে, বিভব পার্থক্য থাকতে পারে। কী করে বার করবো, যেটা বড় বিভব সেখান থেকে ছোটো বিভবটা মাইনাস করে দেবো, সেটাই হচ্ছে পোটেনশিয়াল বিভব। ওকে, আচ্ছা, এরপরে আসা যাক তড়িৎচালক বল। তড়িৎচালক বল এবং বিভব এই দুটোকে ইনিশিয়ালি মনে হতে পারে যে দুটো তো একই, বাস্তবিক ক্ষেত্রে এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তড়িৎচালক বল হলো কারণ আর বিভব প্রভেদ হলো তার ফল। এদের মানের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না, সাধারণত তড়িৎচালক বলের মান সামান্য বেশি হয় বিভব প্রভেদের তুলনায়। তড়িৎচালক বলটা কি জিনিস, তড়িৎচালক বলের কারণে মানে তড়িৎচালক একটা অন্য শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে, করে সেখানে একটা হচ্ছে কি পোটেনশিয়াল তৈরি করছে, মানে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করছে। এটাই হচ্ছে তড়িৎচালক বলের কাজ, মানে অন্য শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দেয়। আর বিভব পার্থক্য মানে কি, দুটোর যেই তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎচালক বল বিভব তৈরি করে দিল, এবং দুটো পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্য হলো সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। যখন সেটাকে যদি আমরা একটা তড়িৎ পরিবাহী দিয়ে যোগ করে দিই, তার মধ্যে দিয়ে ইলেকট্রন বা আয়ন্সগুলো যখন সঞ্চালিত করবে, তখন তারা যে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স এক্সপিরিয়েন্স করবে, অনুভব করবে, সেটাই হচ্ছে সেই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। আচ্ছা, এবারে আমরা দেখব যে সাধারণভাবে তড়িৎচালক বলের মান তোমার হচ্ছে বিভব পার্থক্যের থেকে কিছুটা বেশি হয়। তো আমি ব্যাটারি দিয়ে বলতে পারি, ব্যাটারির দুই প্রান্তে কী থাকে, যেমন আমাদের যে ছোটো পেন্সিল ব্যাটারিগুলো সেগুলো লেখা থাকে দেখবে 1.5 ভোল্ট, তার মানে তাদের তড়িৎচালক বল কত, 1.5 ভোল্ট। তো তার মধ্যে কিছু পরিমাণ শক্তি আছে, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যারা দুটো টার্মিনালের মধ্যে মানে পজিটিভ ও নেগেটিভের মধ্যে একটা হচ্ছে বিভব পার্থক্য তৈরি করবে বলছে যে 1.5 ভোল্ট, কিন্তু তুমি যখন সেটাকে তার দিয়ে যোগ করবে তখন কিন্তু 1.5 ভোল্ট পাবে না, সেটা হয়তো 1.4 বা এরকম কিছু পাবে একটা। তো সেটা কেন হয়, কারণ ব্যাটারির মধ্যে একটা অন্তরোধ থাকে, একটা ভেতরে রোধ থাকে, সেই রোধটাকে ওকে অতিক্রম করতে হয়। সেই জন্য কি হয়, ওরা আলটিমেটলি ওদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 1.5-এর তুলনায় কম হয়। তৈরি হয়েছে 1.5 ভোল্ট, কিন্তু কিছুটা পরিমাণ ওদের ব্যাটারির ভেতরে হচ্ছে ব্যয় হয়ে গেছে। ওকে, তো আচ্ছা, তো এবারে আসা যাক বিভব হচ্ছে কোনো বিন্দু তড়িৎ বিভব মানে অসীম দূরত্ব হতে কোনো একক ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ শক্তি খরচ হয় সেটাই ওই বিন্দুর বিভব। একটু আগেই বললাম, এখানে কিন্তু মনে রাখবে একক আধান। ঠিক আছে, ধরো কোনো একটা বিন্দুর বিভব ভি, মানে ওই বিন্দুতে একক আধান আনতে তড়িৎ খরচ হচ্ছে ভি একক, তাই তো আমাদের সংজ্ঞা অনুসারে। এখন আমরা যদি কিউ আধান আনতে চাই তাহলে মোট শক্তি খরচ করতে হবে কিউ ভি, তার মানে তখন আমাদের ওয়ার্ক ডান কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। ওকে, এবার কিউ এর মান যদি 1 বসিয়ে দাও তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি হচ্ছে। সেই জন্য আমাদের আধান আর ভোল্ট বিভবের একক কি, বিভবের হচ্ছে এসআই একক হচ্ছে ভোল্ট, আর সিজিএস একক কি ইএসইউ। তার মানে আর কিউ এর এসআই একক কি কুলম, তাহলে কুলম আর ভি এর ভোল্ট দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা এসআই ইউনিট অফ ওয়ার্ক মানে হচ্ছে জুল পাবো। তাহলে কুলম আর ভোল্ট মাল্টিপ্লাই করলে গুণ করলে আমরা পাবো জুল। আবার সিজিএসে কিউ এর ইউএসইউ আর ভি এর হচ্ছে স্ট্যাট ভোল্ট, তাহলে ইএসইউ আর স্ট্যাট ভোল্ট মাল্টিপ্লাই করলে ডাব্লিউর সিজিএস একক কি আর্ক পাবো।
ওকে। আচ্ছা, এবারে ধরো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে। আচ্ছা, যদি জিজ্ঞেস করি যে অসীমের কত, পোটেনশিয়াল কত, বিভব কত, তার 0, তার মানে অসীম থেকে কোনো একটা বিন্দুতে আনতে ভি বিভব পার্থক্য মানে হচ্ছে অসীমের 0 আর এখানে ভি, তার মানে অসীম আর ওই পয়েন্টের মধ্যে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য কত, ভি। ঠিক আছে, এবার ধরো দুটো বিন্দু এ ও বি, আমি বলেছি দুটো বিন্দুর আলাদা আলাদা বিভব হতেই পারে, তো সেখানে দুটোর বিভব হচ্ছে একটাতে V1 ভি এতে আর বিতে হচ্ছে V2, তাহলে দুজনের মধ্যে বিভবের পার্থক্য কত, V1 মাইনাস V2। তাহলে কোনো একটা আধান ধরো পজিটিভ আধান, এরটা যেহেতু বেশি মানে V1টা যেহেতু V2-র তুলনায় বড়, তার মানে একটা পজিটিভ আধান, একক পজিটিভ আধান এ থেকে বিতে যাবে, তাই তো? তাহলে তাকে কিছু কার্য করতে হবে। আমি যদি কিউ পরিমাণ আধান বিশিষ্ট একটা কোনো কণাকে এ থেকে বিতে নিয়ে যেতে হয়, তখন তাহলে মোট কার্য কত করতে হবে, কিউ ইন্টু V1 মাইনাস V2, এই ফর্মুলা অনুযায়ী আধান ইন্টু ভোল্টেজ ডিফারেন্স। তাহলে এখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V1 মাইনাস V2 ইন্টু কিউ, তাই তো? তাদের দুজনের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা আছে এবং যতটা পরিমাণ আধান নিয়ে যাচ্ছি তার যে চার্জ, এই দুটোকে গুণ করলে আমরা কী পাবো, জুল পাবো। এসআইতে শক্তি ব্যয় করতে হবে কিউ ইন্টু V1 মাইনাস V2। ওকে, তাহলে এই শক্তিটা কি হচ্ছে, তাকে ব্যয় করতে হচ্ছে। কোথায় যাচ্ছে না, সে V1 থেকে V2-তে যাচ্ছে, কারণ যখন সে V1 থেকে V2-তে যাবে তার মধ্যে একটা গতিশক্তি আসবে, সঞ্চালন অবস্থান পরিবর্তন ঘটলেই গতিবেগ আসবে। গতিবেগ আসবে মানে কি, তার মধ্যে একটা গতিশক্তি আসবে। তো গতিশক্তি আসলে সেই শক্তিটা আসবে কোথা থেকে, এমনি এমনি তো আসতে পারে না, কারণ আমাদের শক্তি সংরক্ষণ সূত্র সবসময় মেনে চলতে হয়। কোনো শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলেই তবেই হচ্ছে শক্তি পেতে পারে, এমনি এমনি শক্তি উৎপন্ন হতে পারে না যদি না মাস এনার্জিতে কনভার্ট হতে পারে। এখানে মাস এনার্জিতে কনভার্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে ভর থেকে শক্তিতে রূপান্তরিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা আমি বলিও নি। তার মানে এখানে একটা অন্য কোনো শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এখানে এই যে গতিশক্তিটা আসছে, এখানে এই তড়িৎ শক্তিটা ব্যয় করে আসছে। তাহলে এখানে যখন তড়িৎ শক্তিগুলো ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে সেইগুলোর তড়িৎ শক্তি আস্তে আস্তে কী হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে আমরা যেমন আগে পড়েছিলাম সেই গ্র্যাভিটির সময় যে স্থিতিশক্তি থাকতো, এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যেত, যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়তো, তার সেই শক্তি কী হয়ে যেত, কমে যেত। তার মানে কোনো কিছুর মধ্যে পোটেনশিয়াল থাকার মানে কি, তার মধ্যে একটা তড়িৎ শক্তি রয়ে যাচ্ছে। সে যখন হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছে, তখন তার তড়িৎ শক্তিটা কী করছে, হ্রাস করছে, মানে কমে যাচ্ছে। ঠিক আমাদের ওই মানে কোনো পতনশীল বস্তুর মতো, যখন উচ্চ থেকে নিচের দিকে পড়ছে যেমন সেই শক্তি কমতে থাকে, তেমন গতিশক্তি বাড়তে থাকে। ঠিক এখানে যখন হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছে, গতিশক্তি বাড়তে থাকছে, তার তড়িৎ শক্তিটা কমে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে আমি তো বিভব পার্থক্য আর হচ্ছে তড়িৎচালক বলের মধ্যে পার্থক্য বলেছি। আর আরেকটা জিনিস বলে দিই, বিভব প্রভেদ এবং তড়িৎচালক বল দুটোর এককই হচ্ছে ভোল্ট। আর বিভব পার্থক্যটা বললাম তড়িৎচালক বলের থেকে কম হয়, কেন কম হয় সেটা আমি ওহমস ল পড়াবার পর বলবো। আর তড়িৎচালক বলকে সাধারণভাবে আমরা সিলেক্ট করি তোমার হচ্ছে পোটেনশিওমিটার দিয়ে। পোটেনশিওমিটার মানে একটা পট, যেটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। আর ভোল্টামিটার দিয়ে হচ্ছে ভোল্টটা মাপতে পারি। আর কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় কারেন্ট মিটার বা অ্যাম্পিয়ার মিটার দিয়ে। আর একটা জিনিস মনে রেখো, সর্বদা হচ্ছে ক্লোজড সার্কিট হলে, মানে বদ্ধ বর্তনী হলে তবেই হচ্ছে কারেন্ট প্রবাহিত হতে পারে। মানে প্লাস থেকে শুরু করে তুমি একটা পুরো কন্ডাক্টর, তার মাঝখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট মানে লাইট বাল্ব লাইট বাল্ব ইত্যাদি কিছু রেখে নেগেটিভে গিয়ে শেষ করবে। আর যদি মাঝখানে কোনো কাটা থাকে, মানে যদি ব্রেক থাকে সার্কিটে, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ হয় না। সেই জন্যই আমরা কী ব্যবহার করি, সার্কিটে সুইচ ব্যবহার করি। সুইচের কাজ কি, সুইচ হচ্ছে একবার কেটে দেয়, যখন কেটে দেয় সার্কিটটাকে ব্রেক করে দেয়, তখন হচ্ছে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেটা কাজ করা বন্ধ করে দেয়। আর যদি সুইচটা অন করে দেওয়া হয়, তার মানে সে কমপ্লিট করে দেয় এবং আবার কারেন্টটা চলতে থাকে এবং যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা হচ্ছে চলতে থাকে। ওকে, আচ্ছা, এইবারে তোমরা ইলেকট্রোলাইসিস পড়েছো নিশ্চয়, যে আমাদের এখানে একটা বিভিন্ন ইলেকট্রোলাইটিক কম্পোনেন্টগুলো থাকতো, যেমন সালফুরিক অ্যাসিড, মানে যারা হচ্ছে জলীয় বা গলীয় অবস্থায় আয়ন তৈরি করে এবং তড়িৎ পরিবহন করতে পারে। তো আমি ধরো এর ভেতরে একটা ক্যাথোড মানে কি, যেটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে ব্যাটারি, আর অ্যানোড মানে যেটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে।
এবার এর যদি ইলেকট্রোলাইটিক হয়, এর মধ্যে ডোবানো থাকে, তাহলে ইলেকট্রোলাইটিকের মধ্যে কী আছে, পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন আছে। তো এই পজিটিভ আয়নসগুলোকে কে অ্যাট্রাক্ট করবে, নেগেটিভ যে এটা আছে ক্যাথোডটা আছে, আর পজিটিভ আয়নসগুলোকে কে অ্যাট্রাক্ট করবে, নেগেটিভগুলোকে অ্যাট্রাক্ট করবে যে পজিটিভ তড়িৎদ্বার মানে অ্যানোড, আর পজিটিভ যে আয়নসগুলো আছে সেগুলোকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে ক্যাথোডগুলো। ঠিক আছে, এবার ধরো আমি একটা সিলভার নাইট্রেট নিয়েছি। সিলভার নাইট্রেটটা জলীয় অবস্থায় বা দ্রবণে সে কী কী আয়ন দেবে, Ag+, সিলভার আর NO3-। ঠিক আছে, তাহলে এর মধ্যে Ag+ আর NO3- আয়ন আছে, আর এখানে অ্যানোড আছে, ক্যাথোড আছে। তাহলে এই Ag+কে কে অ্যাট্রাক্ট করবে, আকর্ষিত করবে, ক্যাথোড। তো এ হচ্ছে সোর্স অফ ইলেকট্রন। তাহলে আর Ag+ মানে কি, তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, এ কী করবে, এখানে চলে যাবে, গিয়ে একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে Ag হয়ে যাবে, সিলভার হয়ে যাবে, সিলভার হয়ে এই তড়িৎদ্বারের উপর বসে যাবে, তার মানে নর্মাল বা নিউট্রাল সিলভার তৈরি হয়ে যাবে। এবারে এটা হবে কখনই, যখন তুমি এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করছো, মানে একটা ব্যাটারির মধ্যে যুক্ত থাকছো, পজিটিভ আর নেগেটিভ প্রান্ত থাকলে তবেই তো সেই অ্যাট্রাক্ট করবে, তবেই তো কারেন্টটা ফ্লো হবে এবং আয়নসগুলোর মধ্যে যাবে, গিয়ে হচ্ছে নিউট্রালে পরিণত হবে। ওকে, তো এখানে যত বেশি আমি কারেন্ট দেবো, মানে যত বেশি ভোল্টেজ ডিফারেন্সটা হবে, তত বেশি পরিমাণ আয়ন এর দিকে ছুটে যাবে, আকর্ষণ বলটা যেহেতু বেশি হবে, তাই তো? তাহলে বেশি পরিমাণ এখানে কি নিউট্রাল আয়ন সিলভার তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে যে নিউট্রাল সিলভারগুলো তৈরি হচ্ছে, সেই সিলভারগুলো তোমার এর মধ্যে দিয়ে যে পরিমাণ আধান, মানে তড়িৎ প্রবাহ মানে কি আধানের তো সঞ্চালন ঘটাস, যে পরিমাণ আধান চলছে তার সাথে সমানুপাতিক, মানে কিউটা এখানে আধান আর এখানে নাম্বার অফ হচ্ছে Ag আয়নসগুলো এখানে গিয়ে নিউট্রালে পরিণত হয়, এই দুটো সমানুপাতিক। তো আমি এখানে কিছু জিনিসপত্র, এই জিনিসপত্রটা যেটা বলবো সেটা হচ্ছে আউট অফ সিলেবাস, তোমরা যদি চাও এটাকে স্কিপ করতে পারো, কিন্তু যদি মনে করো যে আমাদের কাজে লাগবে ভবিষ্যতে বা আমি বুঝতে পারবো, তাহলে দেখতে পারো। তো যাই হোক, এখানে আমরা একটা পপুলার নাম্বার, মানে বিখ্যাত একটা নাম্বার আনবো, সেই নাম্বারটা হচ্ছে 0.00111118 গ্রাম। এই নাম্বারটা কী করে, এই নাম্বারটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে, তাই তো আসা যাক। তো এখানে কিউ সমানুপাতিক n, আমাদের ম্যাথের নিয়ম অনুসারে যখনই আমরা সমানুপাতিক থেকে সমান নিয়ে যাবো তখন একটা কী আনতে হবে, কনস্ট্যান্ট আনতে হবে, ধ্রুবক আনতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে f। তো এফটাকে বলা হয় ফ্যারাডে কনস্ট্যান্ট। তো এটা মেজার করে দেখা গেছে এর ভ্যালু হচ্ছে 96485 কুলম্ব পার মোল। ওকে, তো এবারে সাপ্লাইড কারেন্ট ধরো 1 অ্যাম্পিয়ার, টাইম ধরো t 1 সেকেন্ড, আমি 1 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিলাম, তাই তো? তাহলে আমাদের এইখানে ফর্মুলাটা কী ছিল মনে আছে কি তোমাদের? এখানে আমাদের ফর্মুলাটা দিয়েছিলাম I = Q/T। আমি বলেছি আইটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছি 1 সেকেন্ড ধরে, তাহলে কিউ এর ভ্যালু কত হবে, 1 × 1 কুলম্ব, যেহেতু অ্যাম্পিয়ারটা হচ্ছে এসআই ইউনিট অফ কারেন্ট আর টাইমটার এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড, তাই তো? তাহলে এখানে যদি আমি 1 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিই, তাহলে আমাদের এখানে কিউ এর ভ্যালু হবে 1 কুলম্ব, তাই তো? তাহলে এখানে এন এর ভ্যালু কত হবে, যখন আমি 1 কুলম্ব কারেন্ট দিচ্ছি তখন এখানে এই ফর্মুলা অনুযায়ী কিউ = n × f, তাহলে এন এর ভ্যালু হচ্ছে Q/f, তাহলে এটার ভ্যালু বার করলে দেখা যাবে এইটা হচ্ছে, কারণ এফ এর ভ্যালুটা এই যে এখানে বললাম 96,485। আচ্ছা, তার মানে এত মোল হচ্ছে কি উৎপন্ন হবে, সিলভার উৎপন্ন হবে। ঠিক আছে, এবার আমরা জানি কি সিলভারের পারমাণবিক গুরুত্ব কত, 107.8682, তার মানে এর মোলার ওয়েট বা মোলার 1 মোলের যে ওজন ভর সেটা হচ্ছে এত গ্রাম। তাহলে এখানে n মোল তৈরি হয়েছে তোমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট 1 সেকেন্ড ধরে যাওয়ার ফলে, তাহলে মোট কত গ্রাম সিলভার তৈরি হবে, এইটা ইন্টু এইটা মাল্টিপ্লাই করে দেখবে এইটা এত গ্রাম আসছে। তো এবার এই নাম্বারটা আমাদের ক্ষেত্রে খুব পপুলার, কারণ এই নাম্বারটা দিয়ে আমরা কুলম্ব, অ্যাম্পিয়ার ইত্যাদি আমরা সংখ্যাগুলো দেবো। তো কুলম্বের সংখ্যাটা কী বলছে, সিলভার নাইট্রেট, এখানে বানানটা ভুল আছে, আমি এটা আনতে পারছি না। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িতাধান চালনা করলে ক্যাথোডে 0.00118 গ্রাম সিলভার জমায়, সেই পরিমাণ তড়িতাধানকেই 1 কুলম্ব বলবো। কারণ আমরা ক্যালকুলেট করে দেখছি যদি 1 কুলম্ব কারেন্ট যায় তখন হচ্ছে এত গ্রাম সিলভার হয়, তাহলে আমরা উল্টো দিক থেকে বলতে পারি যে ক্যাথোডে যদি এত গ্রাম সিলভার তৈরি হয় তাহলে সেই পরিমাণ যে আধানটা দিলাম সেটার পরিমাণ 1 কুলম্ব। এবার অ্যাম্পিয়ার, এবার সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে
যদি যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে মানে আই চালনা করলে প্রতি সেকেন্ডে এত গ্রাম, মানে 1 সেকেন্ড ধরে যদি যে পরিমাণ তড়িৎ চালনা করলাম, যদি ক্যাথোডে দেখি এত গ্রাম সিলভার জমা হয়েছে, তাহলে আমরা বলবো যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলাম। যদি এর চেয়ে বেশি হয় তাহলে যে তড়িৎ প্রবাহটা দিয়েছি সেটা 1 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি, যদি এর চেয়ে কম হয় যে তড়িৎ প্রবাহটা দিয়েছি সেটা 1 অ্যাম্পিয়ারের চেয়ে কম। তাহলে যদি কোনো কারণে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যায় বা অন্য কিছুই হয়ে যায়, এই ইনফরমেশানগুলো যদি আমরা থাকে তাহলে আমরা যে আমাদের যে আগের এই কুলম অ্যাম্পিয়ার যে সংজ্ঞাগুলো ছিল সেগুলো আমরা খুব সহজেই বার করতে পারব। আচ্ছা, এবারে তোমাদের মনে আছে নিশ্চয়ই যখন আমি ভোল্টেজের এটা বলছিলাম, মানে পোটেনশিয়ালের ডেফিনেশনটা বলছিলাম, W = QV, এখানে বলেছিলাম, কোথায় গেল, এই সব W = QV, মানে একক আধানকে আনতে যদি V কার্য করতে হয় তাহলে Q আধানকে আনতে মোট কার্য করতে হবে W = Q × V। তো এখানে যদি আমি Q এর মানটা 1 বসাই, W এর মানটা 1 বসাই, তাহলে V = কত, 1। তাহলে এখান থেকে আমাদের ভোল্টেজ সংখ্যাটা আসছে। তো কোনো পরিবাহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 কুলম তড়িৎ প্রবাহ পাঠাতে, মানে Q এর ভ্যালু 1, যদি 1 জুল কার্য করতে হয়, মানে W = 1, তবে এই পরিবাহের দুই প্রান্তের বিভব 1 ভোল্ট বলা হবে, তাই তো? আচ্ছা, 1 কুলম সমান এত ESI ইউনিট, এটা হচ্ছে হয়। যদি তোমরা পারো, ক্যান ইউ ফাইন্ড দ্য রিলেশন বিটুইন ভোল্ট ক্যাট ভোল্ট, মানে তোমার CGS পোটেনশিয়াল, SI পোটেনশিয়াল আর CGS পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক, এবং SI তড়িৎ প্রবাহ এবং CGS এর তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক কি বার করে দেখাবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেগুলো শিখলাম এবং সেখান থেকে আমরা এই যে প্রশ্নগুলো করতে পারি, মানে প্রশ্নগুলো আমরা বলতে পারি, তড়িৎ কি, আয়ন চলাচলের দিকের ওপর কী করে তুমি নির্ণয় করবে কোন দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে আয়নটা যাচ্ছে একটা নির্দিষ্ট দিকে, ধরে নেবে তুমি এদিক থেকে দিকে যাচ্ছে, তাহলে তুমি কী করে বলবে যে কোন দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহ কি, ইহার সাথে কৃতকার্য সম্পর্ক কি, যথারীতি বানান ভুল আছে এখানে, তো এই বানানগুলো ঠিক করা যাচ্ছে না। তড়িৎচালক বল ও বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য লেখো, আশা করি পারবে। বিভব পার্থক্য কেন সর্বদা তড়িৎচালক বলের থেকে কম হয়, তো এটা অন্তরোধ থাকার জন্য আমি বলে দিয়েছি, আর ডিটেলসটা বলতে গেলে অন্তরোধটা কি আমাদের অংশটা পড়তে হবে। AC ও DC কি বলে দিয়েছি, ওদের মধ্যে পার্থক্য, ইলেকট্রনের আধান কত এটাও বলে দিয়েছি। পৃথিবীর বিভব কত, পৃথিবীর বিভব সবসময় শূন্য ধরা হয়, সেই জন্য তো আমাদের ঘরে আর্থিং থাকে, যদি কোনো এক্সট্রা হাই ভোল্টেজ থাকে, কারেন্ট থাকে, সেটা সবসময় পৃথিবীতে চলে যায়। পৃথিবীর ভোল্টেজ কেন 0 কেউ জানে, আমার অ্যাটলিস্ট জানা নেই। সূর্য থেকে আহিত কণা পৃথিবীতে আসছে, তবে কার বিভব হবে, যদি পজিটিভ আহিত কণা যদি সূর্য থেকে পৃথিবীর দিকে আসে তাহলে কারেন্ট প্রবাহটা কোন দিক থেকে, সূর্য থেকে পৃথিবীর দিকে। আর যদি নেগেটিভ আহিত কণাগুলো সূর্য থেকে পৃথিবীর দিকে আসে তাহলে কারেন্ট প্রবাহটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দিকে। তো যখন যেদিক থেকে যেদিকে কারেন্ট প্রবাহিত হয়, কোন দিক থেকে কোন দিকে গেলে হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়, সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে নিশ্চিতভাবে বলতেই পারবে যে কার বিভব বেশি। তো মানবদেহ তড়িৎ প্রবাহী, তড়িতে সুপরিবাহী না কুপরিবাহী, যে কারেন্ট খেয়েছে সেই জানে যে তড়িৎ পরিবাহী না সুপরিবাহী, কারণ কারেন্ট খাওয়া মানে আমাদের শরীরের মধ্যে দিয়ে কারেন্ট চলে যায়। কোনো একটি বিন্দুর বিভব হলে সেখান থেকে একটি C আধানকে অসীমে নিয়ে যেতে কত কার্য করতে হবে, তো এটা একটু ভেবে করবে। তো আমাদের এখানে এই টিউটোরিয়ালটা শেষ হলো।